শেষ ভিডিওটাতে আমরা জেনেছিলাম কিভাবে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন সব অক্সিজেন শুষে নেয়, তারপর ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এই মেমব্রেন ভেদ করে ভেতরে চলে আসে। এখন অক্সিজেন অণুগুলো কিন্তু জানে না যে এখানে কম পরিমাণ অক্সিজেন আছে। আপনারা যদি ডিফিউশন বা ব্যাপনের উপর ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কিভাবে ঘটে। যদি এখানে বাইরের চেয়ে ঘনত্ব কম থাকে তাহলে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ভেতরে চলে আসবে, আর ভেতরে অক্সিজেনের ঘনত্ব কম কারণ হিমোগ্লোবিন স্পঞ্জের মতো সব অক্সিজেনকে শুষে নিচ্ছে। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন হলো যে হিমোগ্লোবিনকে কেন লোহিত রক্তকণিকার মধ্যেই থাকতে হবে? এই হিমোগ্লোবিন প্রোটিনগুলো ব্লাড প্লাজমার ভেতরে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় না কেন? এরকম হলে তো আরও ভালো হতো, লোহিত রক্তকণিকার মেমব্রেন ভেদ করে যাওয়া আসা করতে হতো না, লোহিত রক্তকণিকা তৈরি করার দরকারও পড়তো না। হিমোগ্লোবিনের এই কন্টেইনারগুলোর কী প্রয়োজন? ব্যাপারটা আসলেই খুব ইন্টারেস্টিং। আমাদের সব হিমোগ্লোবিন যদি ব্লাড প্লাজমার ভেতরে থাকতো তাহলে এটা রক্তের প্রবাহকে ব্যাহত করত, রক্তের সান্দ্রতা বা ভিসকোসিটি বেড়ে যেত, রক্ত আরও ঘন হয়ে যেত। আমি এখানে সিরাপ শব্দটা ব্যবহার করতে যাচ্ছি না, তবে এটা এখনকার রক্তের চেয়ে আরও ঘন হয়ে যেত। হিমোগ্লোবিনকে এই কন্টেইনারের মধ্যে রাখার কারণে আমাদের শরীরের রক্ত আরও ভালোভাবে প্রবাহিত হতে পারে। ধরেন পানির মধ্যে সিরাপ ঢালছেন, আপনি যদি শুধু সিরাপ ঢালেন, যদি পানিতে সরাসরি সিরাপ ঢালেন তাহলে কি ঘটবে? পানি একটু সিরাপের মতো হবে, ভিসকোসিটি বেড়ে যাবে, সহজে গড়িয়েও পড়বে না। এখন পানির মধ্যে কিভাবে এই সিরাপকে সহজে ট্রান্সপোর্ট করানো যায়? আপনি যদি এই সিরাপকে একটা কন্টেনারের মধ্যে রাখেন তাহলে এই কন্টেনার খুব সহজেই পানির ভেতরে চলাচল করতে পারবে। আমাদের রক্তের ভেতরেও ঠিক একই ব্যাপার ঘটছে। ব্লাড প্লাজমার ভেতরে হিমোগ্লোবিন থাকলে রক্ত আঠালো হয়ে যাবে। এই হিমোগ্লোবিন প্রোটিনগুলো এই কন্টেনারের ভেতরে থাকে, যাদেরকে বলা হয় লোহিত রক্তকণিকা। এতে করে রক্তের প্রবাহ সচল থাকে। আমি এখানে সব কিছু জুম ইন করে দেখিয়েছিলাম। এই অ্যালভিওলাস, তারপর এই ক্যাপিলারিগুলা, এই পালমোনারি ক্যাপিলারি। আসুন এবার একটু জুম আউট করি। আসলে অনেকখানি জুম আউট করব। আমরা এখানে বোঝার চেষ্টা করব যে রক্ত কিভাবে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বোঝার চেষ্টা করব পালমোনারি ধমনীয় শিরা, এদের সাথে আমাদের শরীরের সাধারণ ধমনীয় শিরার পার্থক্যটা কী। এই ছবিটা আমি উইকিপিডিয়া থেকে কপি করেছিলাম। মানুষের সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্রের একটা ডায়াগ্রাম। এখানে পেছনে দেখতে পাচ্ছেন লাংস বা ফুসফুস। এটা একটু ডার্ক কালার দিয়ে মার্ক করি। তো এখানে আমাদের একটা ফুসফুস রয়েছে, ঠিক এইরকম। এই দুইটা হচ্ছে ফুসফুস। এই ফুসফুসের ঠিক মাঝখানে রয়েছে হৃৎপিণ্ড। আমরা শেষ কয়েকটা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের ফুসফুসের ভেতরে বেশ কিছু অ্যালভিওলাই আছে যেগুলো যুক্ত থাকে ব্রঙ্কিওলের সাথে। ব্রঙ্কিওল হলো ব্রঙ্কায়ের একটা শাখা। ব্রঙ্কা এসেছে ট্র্যাকিয়া থেকে, ট্র্যাকিয়া ল্যারিংসের সাথে যুক্ত, আর এই ল্যারিংস যুক্ত থাকে ফ্যারিংসের সাথে, আর এই ফ্যারিংসের সাথে আমাদের মুখ আর নাকের কানেকশন। যাই হোক, আমাদের ফুসফুসে অনেকগুলো অ্যালভিওলাই থাকে ঠিক এখানে। এরপর রয়েছে ক্যাপিলারি। তো আমরা যখন হৃৎপিণ্ড থেকে দূরে সরে যাই, আমরা এই ভিডিওতে হার্ট বা হৃৎপিণ্ডের ব্যাপারটা একটু বিস্তারিত বলবো। তো রক্ত যখন হৃৎপিণ্ড থেকে দূরে সরে যায় তখন এটা ডিঅক্সিজেনেটেড হয়। এখানে নীল রং দিলাম এটা। তাহলে এখানে কিছু রক্ত, এই রক্ত হৃৎপিণ্ড থেকে দূরে সরে যাচ্ছে, পেছনের এই দুইটা টিউব দিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে রক্ত হৃৎপিণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। এটা এখানে নীল কালারে হাইলাইট করে দেখাচ্ছি। এটা হলো পালমোনারি আর্টারি বা ধমনী। এরপর পালমোনারি ধমনী ভাগ হতে হতে আর্টেরিওল ইত্যাদিতে পরিণত হয়। সবশেষে থাকে ক্যাপিলারি। এরা খুব ছোট টিউব, এরা অ্যালভিওলাইয়ের সামনে থাকে। এরা অক্সিজেনেটেড হয়ে যায়, অক্সিজেন যুক্ত হয়। তারপর যখন রক্ত হৃৎপিণ্ডে ফিরে যায় তখন কাজ করবে পালমোনারি ভেইন বা শিরা। তাহলে আবার হৃৎপিণ্ডে ফিরে আসি। এই ক্যাপিলারিগুলো অক্সিজেন গ্রহণ করবে, তারপর রক্ত হৃৎপিণ্ডে ফিরে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। রক্ত এখন হৃৎপিণ্ডে ফিরে যাবে, তারপর এরা প্রবেশ করবে হৃৎপিণ্ডের এই পাশে। হৃৎপিণ্ডে আমরা প্রবেশ করছি ঠিক এইখানে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। রক্ত এখান থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করবে, পরে আমি ব্যাপারে বিস্তারিত বলবো। এখন এখানে আছে অক্সিজেনেটেড রক্ত, এটা লাল, এটা দেহের অন্যান্য অংশে সঞ্চালিত হয়। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যখন আমরা পালমোনারি ধমনী এবং শিরা সম্পর্কে বলছি সেখানে পালমোনারি ধমনীগুলো ছিল নীল, এরা হৃৎপিণ্ড থেকে দূরে সরে যায়, তখন আমরা পাই ডিঅক্সিজেনেটেড রক্ত। তারপর এটা ধমনী। এরপর যখন আমরা ফুসফুস থেকে হৃৎপিণ্ডের দিকে যাই তখন আমরা পাই শিরা, কিন্তু এটা অক্সিজেনেটেড। আমি এখানে লিখে ফেলি, শেষ ভিডিওতে লিখেছিলাম পালমোনারি ধমনী। পালমোনারি ধমনীতে অক্সিজেন নেই, এখানে অক্সিজেন নেই।
আচ্ছা, এভাবে না লিখে বরং এভাবে লিখি, ডিঅক্সিজেনেটেড। সামান্য অক্সিজেন থাকতেও পারে, ডিঅক্সিজেনেটেড। আর তারপরে পালমোনারি শিরা, এখানে অক্সিজেন আছে, এটা অক্সিজেনেটেড। তো এটা খুব ছোট একটা লুপ আছে এখানে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। সেখানে আমি রক্ত সংবহনের ধরন সম্পর্কে বলেছিলাম। আর হৃৎপিণ্ড, এ ব্যাপারটা একটু কনফিউজিং, কারণ এর বৈশিষ্ট্যগুলো একটু অদ্ভুত। এখানে হৃৎপিণ্ড তার ডান নিলয় থেকে ডিঅক্সিজেনেটেড রক্ত পাম্প করে। এখন বলতে পারেন ডান নিলয় কিভাবে, এটা তো ছবির বাম দিকে। তবে এটা হলো এই লোকটার ডান দিক, এই লোকটার ডান দিক। আর এটা হলো বাম হাত, লোকটা আমাদের দিকেই তাকিয়ে আছে। এখানে আমাদের ডান বাম নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে এই লোকটার ডান বাম নিয়ে। ধরি লোকটা আমাদের দিকে তাকিয়ে আছে, তো এটা হচ্ছে তার ডান নিলয়। আমি এখানে পুরো সাইকেলটাই বলে ফেলি। আমাদের ডিঅক্সিজেনেটেড রক্ত রয়েছে, সেটা এসেছে শরীরের অন্যান্য অংশ থেকে, ঠিক। এটা হলো ডিঅক্সিজেনেটেড রক্ত, যেটা শরীরের অন্যান্য অংশ থেকে এসেছে। এখন এই বড় পাইপটিকে যে নামে ডাকা হয় সেটা হলো ইনফেরিয়র ভিনা ক্যাভা। ইনফেরিয়র কারণ নিচে থেকে আসছে। আমাদের হাত আর মাথা থেকে রক্ত এসে এখানে মিলিত হচ্ছে, রক্ত এসে মিলিত হচ্ছে ঠিক এখানে। এরা মিলিত হয় হৃৎপিণ্ডের ডান অলিন্দে। এখানে একটা লেবেল দিই, আমি একটু পরে হৃৎপিণ্ডের একটা বড় ডায়াগ্রাম আঁকবো। তো এটা হচ্ছে ডান অলিন্দ। এখন কেন এটা ডিঅক্সিজেনেটেড? কারণ এই রক্ত ফিরে আসছে হয়তো আমাদের পা থেকে, হয়তো আমরা দৌড়াচ্ছি, অথবা আমাদের মাথা থেকে, যেটা রেসপিরেশন বা শ্বসনের কাজে ব্যবহার করা হয়, অথবা হতে পারে আমাদের হাতের বাইসেপ থেকে। এই ডিঅক্সিজেনেটেড রক্ত এটা ঠিক এখানে ডান অলিন্দে দেখা দেয়, আমাদের বামে। কিন্তু লোকটা ডান দিকে, ডান অলিন্দ থেকে এটা চলে যায় ডান নিলয়ে। এটা ডান নিলয়ে পাম্প করা হয়, অথবা বলা যায় ডান নিলয়ে প্রবাহিত হয়। নিলয়গুলো পাম্পিং বা সঞ্চালনের কাজ করে থাকে, আর নিলয় সংকুচিত হয় এবং রক্ত ঠিক এভাবে সঞ্চালিত করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, কারণ এটা পেছন দিক দিয়ে যাচ্ছে, এখানে এই পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি পরে ডায়াগ্রামটা আরও ডিটেল করে আঁকবো। রক্ত সঞ্চালিত হয় এই পালমোনারি ধমনির ভেতরে। আমরা এখন হৃৎপিণ্ড থেকে দূরে সরে যাচ্ছি, আর এটা হলো শিরা। এটা হলো শিরা, এটা যাচ্ছে হৃৎপিণ্ডের দিকে। এটা হচ্ছে শিরা, ইনফিরিয়র ভিনা ক্যাভা, ভিনা ক্যাভা ভেইন, শিরা। এটা সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হলো শিরা ডিঅক্সিজেনেটেড। এরপর ডিঅক্সিজেনেটেড রক্ত সঞ্চালন করছে হৃৎপিণ্ড থেকে দূরে ফুসফুসের দিকে। এখন এই ডিঅক্সিজেনেটেড রক্ত এটা এখন ধমনির মধ্যে, এটা একটা পালমোনারি ধমনী। যখন এটা অক্সিজেনেটেড হয় তখন এটা পালমোনারি শিরা, আর যখন অক্সিজেনেটেড হয় তখন এটা আসে হৃৎপিণ্ডের বাম দিকে। দাঁড়ান, এটাকে অন্য কালার দিয়ে দেখায়। তখন এটা আসে হৃৎপিণ্ডের বাম অলিন্দে। অলিন্দ এটাকে এভাবে দেখতে পারেন যে জানালা সহ একটা ঘরের মতো, যেটা বাইরের দিকে খোলা। দুইটা ক্ষেত্রেই যা আসছে সেটা উপর থেকে আসছে, সূর্যের আলো না, এখানে আসছে রক্ত। ডান অলিন্দের রক্ত উপর থেকে আসছে, আবার বাম অলিন্দেও রক্ত আসছে। মনে রাখবেন আমাদের দিক থেকে এটা উল্টো দেখাচ্ছে। বাম অলিন্দে রক্ত আসছে উপর থেকে, ফুসফুস থেকে, পালমোনারি শিরা থেকে। শিরা যায় হৃৎপিণ্ডের দিকে, তারপর তারা যায়, আমি এ সম্পর্কে কিছুক্ষণের মধ্যে বিস্তারিত বলবো, এটা যায় বাম নিলয়ের ভেতরে। আর বাম নিলয় সেই অক্সিজেনেটেড রক্ত শরীরের অন্যান্য অংশে সঞ্চালিত করে, আর এটা করা হয় নন পালমোনারি ধমনীগুলোর মাধ্যমে। তো আপনি যেটাকেই সঞ্চালিত হতে দেখেছেন, এটাকে নীল বাদে অন্য রং দিয়ে আঁকি, তো এদিক দিয়ে সঞ্চালিত করে। এটা এখন যেভাবে আঁকা আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন না, এই ছবিটাকে ভিজুয়ালাইজ করা একটু কঠিন, পরে এ সম্পর্কে বিস্তারিত বলবো। তারপর রক্ত শরীরের অন্যাংশ চলে যায়, আমি এখানে বিস্তারিত দেখাই। তো বলেছিলাম যে ডিঅক্সিজেনেটেড রক্ত, এখানে একটা লেবেল দিয়ে দিই, এটা হচ্ছে সুপিরিয়র ভিনা ক্যাভা, এটা হচ্ছে ভেইন বা শিরা। এই শিরাটা আমাদের শরীরের উপরের অংশ থেকে এসেছে, আমাদের হাত আর মাথা থেকে। এটা হলো ইনফেরিয়র ভেনা ক্যাভা। এই শিরাগুলো আসছে আমাদের তলপেট থেকে, পা থেকে, শরীরের নিচের অংশ থেকে। তো রক্ত যখন হৃৎপিণ্ডের ডান অলিন্দে ঢোকে, তাহলে রক্ত ডান দিক দিয়ে ঢুকছে, এখানে ডিঅক্সিজেনেটেড রক্ত। এটা শিরা থেকে আসছে, আমাদের শরীর অক্সিজেন ব্যবহার করছে, তারপর রক্ত ডান নিলয়ে আসছে। এরা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ভালভ বা কপাটিকা। যখন আমাদের ডান নিলয় পাম্প করে রক্ত ছেড়ে দেয়, তখন এর ভেতরে ফাঁকা জায়গা তৈরি হয়, আর আমাদের ডান অলিন্দ থেকে আরও রক্ত ভেতরে টেনে নেয়, তারপর পাম্প করে, তারপর এদিক দিয়ে ধাক্কা দেয়। তারপর এখানকার রক্ত, মনে রাখবেন এটা ডিঅক্সিজেনেটেড রক্ত, এটা ফুসফুসের ভেতর দিয়ে যায় অক্সিজেনেটেড হওয়ার জন্য। ঠিক এখানে, ঠিক এইখানে এটা হচ্ছে পালমোনারি,
আমি পালমোনারি শব্দটা ব্যবহার করছি কারণ এটা ফুসফুস হতে বা ফুসফুসের দিকে যাচ্ছে, ফুসফুসের সাথে সম্পর্কিত, হৃৎপিণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। তো এটা পালমোনারি, দূরে সরে যাচ্ছে, তার মানে আর্টারি, ধমনী, পালমোনারি ধমনী। আর এখানকার রক্ত ডিঅক্সিজেনেটেড। তারপর এটা হৃৎপিণ্ডের দিকে যায়, সেখানে অ্যালভিওলাইয়ের চারপাশে ভিড় জমায় এবং তারপর অক্সিজেনেটেড হয়, তারপর আবার ফিরে আসে রক্ত, তারপর আবার ফিরে আসে এখানে, ঠিক এখানে। এখানকার রক্ত এটা হৃৎপিণ্ডের দিকে যাচ্ছে, তাই এটা হচ্ছে শিরা। আমরা এখন ফুসফুসে একটা লুপের ভেতরে যাচ্ছি, তো এটা হচ্ছে পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা। আর এরা অ্যালভিওলাইয়ের চারপাশে ভিড় জমায়, ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ভেতরে আসে, তখন এই রক্ত অক্সিজেনেটেড হয়। আর তারপর এটা প্রবাহিত হয় হৃৎপিণ্ডের বাম অলিন্দে। এটা বাম অলিন্দ, যদিও আমাদের দিক থেকে ডান দিকে, কিন্তু লোকটার দিক থেকে বামে। তো রক্ত যায় বাম অলিন্দে, তারপর বাম নিলয়। যখন এটার পাম্পিং বা রক্ত সঞ্চালন শেষ হয়ে যায়, এটা তখন বড় হয়ে যায় আর অক্সিজেনেটেড রক্ত বাম নিলয়ের দিকে প্রবাহিত হয়। এই ভেন্ট্রিকল বা নিলয় রক্ত পাম্পিং বা সঞ্চালনের কাজ করে। তাহলে বাম নিলয় সংকুচিত হয়ে চাপ সৃষ্টি করে আর এভাবে রক্ত সঞ্চালন করে এওর্টাতে। এটা এওর্টা, এটা একটা ধমনী। এখন এটা কেন ধমনী? কারণ এটা হৃৎপিণ্ড থেকে দূরে সরে যাচ্ছে। এটা কি একটা পালমোনারি ধমনী? না, আমরা আর ফুসফুস নিয়ে কথা বলছি না। ফুসফুস সম্পর্কে বলেছিলাম, রক্ত ডান নিলয় থেকে একটা লুপের মাধ্যমে ফুসফুসের দিকে যায়, তারপর চলে যায় বাম অলিন্দে। এখন বাম নিলয় থেকে রক্ত পাম্প করে অ্যাওর্টাতে সঞ্চালন করা হয়। এই রক্ত শরীরের অন্যান্য অংশে যাবে, শরীরের অন্য অংশ যায়। এটা হচ্ছে ধমনী, নন পালমোনারি ধমনী। এটার রক্ত অক্সিজেনেটেড। তাহলে আমরা যখন নন পালমোনারি ধমনীর কথা বলছি, এখানকার রক্ত অক্সিজেনেটেড, কিন্তু একটা পালমোনারি ধমনীতে রক্তে কোনো অক্সিজেন নেই। একে হৃৎপিণ্ড থেকে দূরে সরে যেতে হয় অক্সিজেন পাওয়ার জন্য। পালমোনারি শিরা ফুসফুস থেকে হৃৎপিণ্ডের দিকে যায় অক্সিজেন সহ, কিন্তু অন্যান্য শিরাগুলো হৃৎপিণ্ডের দিকে যায় অক্সিজেন ছাড়া, কারণ তারা পালমোনারির লুপে যেতে চায়। ঠিক এখানে। তাহলে এটুকুই থাকুক, আমরা আগের ডায়াগ্রামে ফিরে যাই। মনে হয় আপনারাও বুঝতে পারছেন যে আমাদের হৃৎপিণ্ড কীভাবে কাজ করে। আসুন এবারে আমরা শরীরের অন্যান্য অংশের দিকে তাকাই। আপনারা চাইলে উইকিপিডিয়াতে এই ছবিটা দেখে অনেক কিছু জানতে পারবেন, আমাদের শরীরের বিভিন্ন অংশের নাম। তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা ডালপালার মতো দেখা যাচ্ছে হৃৎপিণ্ডের কিছুটা নিচে। একে বলা হয় সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক শব্দটার মানে হলো তলপেট সংক্রান্ত। এখান থেকে একটা শাখা বের হয় যার নাম হেপাটিক আর্টারি। হেপাটিক মানে লিভার বা যকৃৎ সম্পর্কিত। হেপাটিক আর্টারি এখান থেকে বের হয়ে আসে লিভার বা যকৃতে রক্তকে প্রবাহিত করার জন্য। এটা রক্তের প্রবাহ আমাদের পাকস্থলিতেও নিয়ে যায়। এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এর উপর আমাদের হজম নির্ভর করে। তাহলে এটা হচ্ছে হেপাটিক ট্র্যাঙ্ক। আমাদের যকৃৎ রয়েছে এখানে। হেপাটিক ট্র্যাঙ্ক এটা যকৃতে অক্সিজেন সরবরাহ করে, যকৃৎ রেসপিরেশন বা শ্বসন সম্পাদন করে, আর এটা অক্সিজেন গ্রহণ করে। তারপর এটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তাই রক্ত ডিঅক্সিজেনেটেড হয়ে যায়। আর এটা আবার প্রবাহিত হয়ে ফিরে আসে ইনফেরিয়র ভিনা ক্যাভাতে, শিরার ভেতরে। আরও পরিষ্কার করে বললে ফিরে আসে লুপের দিকে। ব্যাপারটা এরকম না যে রক্ত একদিক থেকে চলে যাচ্ছে আর অন্য কোনো জায়গা থেকে আসছে। এটা বড় একটা লুপ। এখানে কি পরিমাণ রক্ত থাকবে সেটা আমাদের সাইজের উপর নির্ভর করবে। প্রায় 5 লিটারের মতো, 5 লিটার রক্ত। আর আমি একবার হিসাব করে দেখেছিলাম যে লোহিত রক্তকণিকার রক্ত সংবহন তন্ত্রের এক জায়গায় গিয়ে পুরো সিস্টেম ঘুরে সেই আগের জায়গায় ফিরে আসতে গড়ে 20 সেকেন্ডের মতো সময় লাগে। এটা একটা অ্যাভারেজ। মাঝে মধ্যে কিছু লোহিত রক্তকণিকা হয়তো এক জায়গায় আটকে যায়, একটু বেশি সময় নেয়, আবার অনেকে হয়তো সময় মতো ঘুরে আসতে পারে। তবে আইডিয়াল সময়টা হয়তো 20 সেকেন্ড হতে পারে। তবে এটা আমাদের না জানলেও চলবে। তবে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানে একটা আরেকটার সাথে যুক্ত আছে। আমাদের শরীরে ধমনী রয়েছে, এই ধমনী চলে যাচ্ছে এওর্টায়, তারপর সেখান থেকে মাথার হাতের ধমনীতে, পরে তারা শরীরের নিচের অংশে চলে যায়, তারপর তারা শরীরের অন্যান্য অংশে রক্ত সঞ্চালন করে। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে। পরের ভিডিওতে আমরা যেটা সম্পর্কে বলবো সেটা হলো যে আমাদের শরীরের হিমোগ্লোবিন এটা কিভাবে জানতে পারে যে কখন অক্সিজেনকে ফেলে দিতে হবে। আরও ভালোভাবে বলতে গেলে কোথায় অক্সিজেনকে ফেলে দিতে হবে। ধরেন আমি হয়তো দৌড়াচ্ছি, তখন আমার উরুর মাসলের চারিদিকে ক্যাপিলারিতে অনেক অক্সিজেনের দরকার হবে। এই ধরনের পরিস্থিতিতে আমাদের শরীর বুঝে নেয় যে অক্সিজেন কোথায় সরবরাহ করতে হবে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং।